আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো কাতারে ঘরের ভিসায় যাওয়া নিয়ে। এক ভাই প্রশ্ন করেছেন যে কাতারের ঘরের ভিসার কাজে 2 লাখ টাকা গেলে ভালো হবে কিনা। তো একজন লোক নতুন করে যখন প্রবাসে যায়, প্রবাস সম্পর্কে কিন্তু খুব একটা ধারণা থাকে না। যে জিনিসগুলোর ধারণা থাকা দরকার এই ভিডিওতে আজকে সম্পূর্ণ আলোচনা করব। সরকারি ও নির্ভরযোগ্য তথ্য ধরে এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করব। একজন বাংলাদেশি 2026 সালে কাতারে যেতে কত টাকা খরচ লাগবে। যে কোনো দেশ থেকে একজন প্রবাসী কর্মীকে যখন নিয়োগকর্তা হায়ারিং করে থাকে, তখন কিন্তু এইখানে একটা এজেন্সি কাজ করে। এই এজেন্সির মাধ্যমে যদি আপনাকে নিয়োগ দেয়া হয়, তাহলে কিন্তু এজেন্সিকে কিছু টাকা দিতে হয় নিয়োগকর্তা। কাতারের ক্ষেত্রে কাতারের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মিনিস্ট্রি অফ লেবারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ও ভারত থেকে একজন ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ গৃহকর্মী নিয়োগের জন্য ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট প্রাইস হচ্ছে 14,000 রিয়াল, যা অন্যান্য দেশের ক্ষেত্রে আরও বেশি। যেমন ইন্দোনেশিয়ার ক্ষেত্রে 17,000, শ্রীলঙ্কার ক্ষেত্রে 16,000, ফিলিপিনোদের ক্ষেত্রে 15,000 রিয়াল। এটা হচ্ছে সর্বোচ্চ ফি, মানে এই টাকা পর্যন্ত একটা এজেন্সি নিয়োগকর্তার থেকে নিতে পারবে। আর এই ফিটা নিয়োগকর্তা দিয়ে থাকে মূলত এজেন্সিকে। সেই এজেন্সি নিয়োগকর্তাকে দক্ষ কর্মী খুঁজে দিবে। আর এই কর্মী খুঁজে দেওয়ার জন্য এজেন্সি এবং নিয়োগকর্তার মধ্যে একটা চুক্তি হয়। আর রিক্রুটমেন্ট প্রাইস ক্যাপ হচ্ছে 14,000 রিয়াল। এখন কোনো এজেন্সি যদি আপনার কাছে দাবি করে যে সরকারি ফিস 14,000 রিয়াল, আপনাকে 14,000 রিয়াল দিতে হবে, এটা সম্পূর্ণ ভুল। সাধারণত একজন কফিল বা নিয়োগকর্তা সম্পূর্ণ খরচ বহন করে থাকে। আপনি যদি একজন ডোমেস্টিক ওয়ার্কার অথবা গৃহকর্মী হিসেবে যান, আপনার যেই কফিল আছে নিয়োগকর্তা, সেই আপনার ভিসার খরচ, আপনার টিকিটের খরচ, মেডিকেল খরচ, এগুলো কিন্তু আপনার নিয়োগকর্তাই দিয়ে থাকে। তো ম্যাক্সিমাম নিয়োগকর্তারা কি করে যে আপনার পরিচিত কারো মাধ্যমে লোক নিয়ে আসে, কারণ সেই লোকটা ভালো নাকি মন্দ একজন পরিচিত লোকের মাধ্যমে নিয়ে আসলে তার একটা গ্যারান্টি থাকে। যার কারণে ধরেন তার গৃহেই অন্য ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে বা গৃহকর্মী যারা আছে তাদেরকে বলে যে আমাকে একটা কর্মী এনে দাও, ভিসার সম্পূর্ণ খরচ, টিকিট সবকিছু কফিল দিয়ে দিবে। তো এখন এই কফিলের থেকে যারা ভিসাটা নেয়, তারা মূলত আপনার কাছ থেকে এই যে 2 লাখ টাকায় ভালো হবে কিনা, তো এই 2 লাখ টাকা মূলত সেই নিয়ে থাকে, যার মাধ্যমে আপনি যাচ্ছেন। কফিল থেকে যে ভিসাটা নিছে, সে আপনার কাছে এই 2 লাখ টাকা দাবি করতেছে। তবে হ্যাঁ, এইখানে আরো একটা বিষয় হচ্ছে, কিছু কিছু কফিল আছে যারা আপনার এরকম লোক নিয়োগ থাকে, লোক নিয়োগ দিয়ে আমরা যেটাকে নাম দিয়েছি ফ্রি ভিসা। মানে আপনি তার আন্ডারে যাবেন, সেখানে গিয়ে আপনি আপনার খুশি মতো কাজ করবেন, সে আপনাকে এনওসি দিয়ে দিবে, নো অবজেকশন লেটার দিয়ে দিবে, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এরকম অনেক কফিল আছে যারা ফ্রি ভিসা হিসেবে কাজ করতে দেয়। বছর শেষে তাকে একটা ফায়দা দিবেন, যেমন কেউ 1,000 রিয়াল নেয়, কেউ 1500 রিয়াল নেয়, এটা কফিল অনুযায়ী। তো এই ধরনের ভিসাগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে আপনার এই ধরনের কফিলগুলা কি করে ভিসার জন্য সামান্য কিছু টাকা নেয়, হয়তো 1,000 রিয়াল বা 2,000 রিয়াল এরকম করে টাকা নেয়। ভারতীয় উপমহাদেশের আমরা যারা আছি তারা ঘরের ভিসা বা ডোমেস্টিক ওয়ার্কার ভিসাকে সেক্সিয়া ভিসা বলে থাকে। তো এই সেক্সিয়া ভিসায় গিয়েও অনেকে বাইরে কাজ করেন। আর যদি আপনি সরাসরি কফিলের কাজে যান, যেমন কফিলের মাজরা আছে, মাজরাতে কাজ করবেন অথবা বাড়িতে কাজ করবেন, এই ধরনের কফিল যারা আছে, ধরেন আপনার কফিল ধনী, তারা কিন্তু আপনার কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নেবে না। যারা ভালো কফিল তারা কিন্তু বলে দেয় কর্মী থেকে কোনো ধরনের টাকা পয়সা নেবে না। গৃহকর্মী বা ডোমেস্টিক ওয়ার্কার এই ভিসাগুলা যারা ভিসার ব্যবসা করে থাকে, তারা আপনাকে হয়তো বলবে যে আপনি টিকিট করে আসেন অথবা আমাকে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা দিতে হবে, কিন্তু সে এই ভিসাটা কফিল থেকেই সম্পূর্ণ ফ্রিতে নিয়েছে। কফিল কিন্তু তার কাছ থেকে কোনো ধরনের টাকা নেয়নি। ঘরের ভিসায় মূলত ভিসা আবেদনের জন্য হচ্ছে আপনার 200 রিয়াল, ওয়ার্ক পারমিটের জন্য 100 রিয়াল, বাৎসরিক কাতার আইডির জন্য হচ্ছে 300 রিয়াল। এই 600 রিয়াল মোট খরচ যায়, যা সম্পূর্ণ কফিল বহন করে। ভিসার টাকাটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কি আপনার পরিচিত কারো মাধ্যমে যাচ্ছেন নাকি কোনো ধরনের এজেন্সির মাধ্যমে যাচ্ছেন। এজেন্সির মাধ্যমে গেলে এজেন্সির কিছু খরচ আছে, সেটা এজেন্সি হয়তো আপনার কাছে দাবি করতে পারে। আর যদি পরিচিত কারো মাধ্যমে যেয়ে থাকেন, সে যদি আপনাকে বিনা খরচে নিয়ে যায়, তাহলে কিন্তু এখানে আপনার কোনো খরচই লাগবে না। তো এখন আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই ভিসা দেওয়ার নামে ভিসার দালালি করে থাকে। এই দালালরা কিন্তু আপনার টাকা পয়সা ছাড়া কখনোই আপনাকে ফ্রিতে ভিসা দিবে না। এখন আসি, 1-2 লাখ টাকা খরচ করে কি ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী হিসেবে যাওয়া উচিত হবে কিনা, এটি নির্ভর করে আপনি যেই ঘরে কাজ করার জন্য যাচ্ছেন সেই কফিল কেমন। সে যদি ভালো হয়, সে যদি আপনার ধনী পরিবারের হয়, তাহলে আপনার কাজের প্রেশারটা কম থাকবে। তো এই জিনিসটা এনশিওর করে নেবেন হচ্ছে আপনি যার মাধ্যমে যাচ্ছেন তার কাছ থেকে। এছাড়া আমার কিছু ফ্রেন্ড আছে যারা হাউস ড্রাইভার হিসেবে কাজ করে, তাদের ডিউটি কিন্তু একজন কোম্পানি কর্মীর মতোই তার কফিল ভাগ করে দিছে। দিনে ডিউটি হচ্ছে 10 ঘন্টা, সপ্তাহে 6 দিন, একদিন হচ্ছে ছুটি, একদিন সে যে কোনো জায়গায় যেতে পারে। সাধারণত গৃহকর্মী হিসেবে যারা কাজ করে তাদের কিন্তু কোনো ধরনের ছুটি থাকে না বা ডিউটির কোনো টাইম টেবিল থাকে না, যখনই ডাকে তখনই গিয়ে কাজ করা লাগে। যে কারণে অনেক প্রবাসীরাই গৃহকর্মী কাজে গিয়ে পরবর্তীতে আর যেতে চান না।
যে জিনিসগুলো আপনি লিখিতভাবে নেবেন সেটা হচ্ছে আপনার ভিসা টাইপ কি, সেটা ডোমেস্টিক ভিসা নাকি কোম্পানির ভিসা, এই জিনিসটা এনশিওর করবেন। মাসিক আপনার স্যালারি কত, বেসিক ডিউটি আপনার কত ঘন্টা, থাকা খাওয়ার ব্যবস্থা কার, আপনার নিয়োগকর্তা আপনার থাকার এবং খাবারের ব্যবস্থা দিবে কিনা এটাও আপনি নিশ্চিত হয়ে নেবেন। বিদেশে পাড়ি দেওয়ার সময় আপনার এয়ার টিকিট কে দিবে, মেডিকেল খরচ কে দিবে এবং সব মিলিয়ে আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হবে, আপনি যাওয়ার পর সেখানে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে কিনা, এই জিনিসগুলো যদি আপনি লিখিতভাবে নিয়ে নেন এবং কথায় কাজে যদি মিল থেকে থাকে, যদি কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে কিন্তু আইনি সহায়তা নিতে পারবেন। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব আপনি কিভাবে ভিসা যাচাই করবেন, আপনার ভিসাটি কি সত্যি কি অনলাইনে হয়েছে কিনা নাকি কোনো ধরনের একটা ডকুমেন্ট আপনাকে ধরিয়ে দিয়েছে, এই জিনিসটা আপনারা কিভাবে চেক করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।